জুলাই আগস্টে আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার রাজসাক্ষী ছিলেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা পরিকল্পনা সহ মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ ছিল। প্রথম অভিযোগ ২০২৪ সালে ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুনসহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় ও সহায়তায়, সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রা ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করে এবং প্রায় ২৫,০০০ মানুষকে আহত করে। দ্বিতীয় অভিযোগে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। চতুর্থ অভিযোগ গত বছরের ৫ই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী ৬ সদস্যকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ ৫ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়। এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পৃক্ত মামলাগুলোর মধ্যে এটি প্রথম যার বিচার কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অপর আসামি গাইবান্ধা গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ ওরফে বুলবুল মোহাম্মদ শাকিল আলমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয়। কয়েক মাস আগে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর বক্তব্যে শেখ হাসিনা উল্লেখ করে তিনি ও শাকিল আহমেদ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। গুম সংক্রান্ত একটি মামলায় চার্জশিট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটি শুনানি এখনও শুরু হয়নি। আরও বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো চার্জশিট দেয়া হবে। এছাড়া শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ করা রাষ্ট্রদ্রোহ মামলার বিচারের জন্য প্রস্তুতি হওয়া তা বিচারক আদালতে বদলি করা হয়েছে। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলার অভিযোগে আনা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৫৮৩টি মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৫শে জুন পর্যন্ত দায়ের হওয়া ২৭টি মামলা আছে। সবকটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। ৫৮৩টি মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা, এছাড়াও দুদকের করা মামলাও রয়েছে ৬০টি। পুলিশের হিসাবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে ১৬০২টি মামলা হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় হয়েছে ৫৯৯টি আর অন্যান্য মামলা রয়েছে ১০০৩টি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে থানা ও নিম্ন আদালতে ৩২৪টি হত্যা মামলা সহ মোট ৫৭৬টি মামলা দায়ের হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও রায়, মানে যে ৩ জন আসামি ছিল চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আপনারা জানেন রায় কি হয়েছে এবং এটা প্রত্যাশিত ছিল। এটা যে অবাক করা বা কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম কিছু ছিল না। এখন এই রায়ের তাৎপর্য বিশ্লেষণ করব। দর্শক, এই রায়ের মধ্য দিয়ে
বাংলাদেশে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করলো। এবং আপনারা যে পরিভাষাটা আমাদের মাধ্যমে প্রায় শুনেন, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ কি? নতুন বাংলাদেশ এই যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং এটার প্রসিডিউর কিন্তু এখানেই শেষ। যেমন জামাত নেতাদের ফাঁসির ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে ট্রাইব্যুনালের রায়, তারপরে আপিল, সেই আপিলের ডিভিশনে আবার কয়েক বছর ঘোরা, তারপরে আবার রিভিউ আবেদন। এখানে এরকম কিছু না। মানে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ধরে আনা যায় বা আসাদুজ্জামান খান কামালকে, তাহলে তাদের সাথে সাথে ফাঁসি দেয়া যায়। পলাতক আসামিরা আপিল করতে পারে না। আপিল করতে হলে কোর্টে সারেন্ডার করতে হয় আগে। কারণ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী ছিলেন, যার 5 বছর জেল হয়েছে, তিনি চাইলে আপিল করতে পারবেন। যদি আপিল করে তেমন কোনো লাভ নেই, বরং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন এবং লঘুদণ্ড হয়েছে 5 বছর। তার মধ্যে তো অলরেডি 1 বছর হয়ে গেছে বা 1 বছর বেশি হয়ে গেছে। আর কিছুদিন পরেই তিনি চাইলে 4 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। তার রাজসাক্ষী দিয়ে তিনি নিজের অনেক উপকার করেছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, এটাই নতুন বাংলাদেশ। চারিদিকে খুশির বন্যা, মানুষ এটা উদযাপন করছে, সেলিব্রেট করছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হলো। আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ না। শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ যেটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ নামের কিন্তু বেশ কয়েকটা দল আছে, যেমন জাসদ ছাত্রলীগ, আরো ছাত্রলীগ আছে, মুসলিম লীগের ছাত্রলীগ। তো ওগুলোর কোনো নামগন্ধ আছে? তো শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ ওই টাইপের জাসদের মতো বড় দল না, ন্যাব ভাসানী টাইপের একটা দল আপনি বলতে পারেন। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক কবর এই রায়ের মাধ্যমে রচিত হলো। এবং এ থেকে শেখ হাসিনার কোনো ক্ষতি হলো? হ্যাঁ, মারাত্মক ক্ষতি হয়েছে। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেখেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছে তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় তাকে রেখেছে। হ্যাঁ, রেখেছে, ইটস ট্রু। কিন্তু এতদিন রেখেছে, কিন্তু এখন শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সারা পৃথিবীর চোখের সামনে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একদম ন্যায় বিচার। জাতিসংঘের ফাইন্ডিংস যে রায়ের অন্যতম ভিত্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যে রায়ের ভিত্তি, এবং চাক্ষুষ সাক্ষী, ডিজিটাল সাক্ষী, চোখের সামনে ঘটনা। এটা পুরনো কোনো আর্কাইভ ঘেটে অথবা পুরনো কোনো ঘটনা না, একদম ইনস্ট্যান্ট। মানে এই রায় সম্পর্কে এটা কোনো এখতেলাফ নেই, কোনো প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না। তো এতে শেখ হাসিনার দেখবেন যে এখন ঘুম হয় না যে ভারত কি করবে। ভারত একটা দেশ, তাদের জাতীয় স্বার্থ আছে। বাংলাদেশের সাথে একটা সুন্দর স্থিতিশীল সম্পর্কের সাথে ভারতের রুটি রুজির অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে ভারতের অনেকে না খেয়ে মরে যায়। তাদের হোটেল ব্যবসা, চিকিৎসা ব্যবসা, অনেক কিছুই চলে না। তাদের অনেক উৎপাদিত পণ্য বাংলাদেশ ছাড়া বেচতে পারে না। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বেশি জরুরি। এখন শেখ হাসিনার জন্য কি এটা আটকে থাকবে নাকি? বাংলাদেশ সরকারও এখন জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে, আনুষ্ঠানিকভাবে চিঠি দিবে, জাতিসংঘের কাছে বলবে, নানান জায়গায় যাবে। এতে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যাবে। শেখ হাসিনা মানসিকভাবে ভেঙে পড়বেন ডেফিনেটলি। এটা ইউরোপ, আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র না যে নিরাপদে আছেন। মৃত্যুদণ্ডকে তারা সমর্থন করে না, তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এক্সট্রাডিট করবে না। এটা ইউরোপ আমেরিকার হিসাব আলাদা ছিল, কিন্তু দিস ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখানে আবার বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। সেই চুক্তি অনুযায়ী সাজা রায় হওয়ার পর শেখ হাসিনাকে ফেরত আনার একটা গ্রাউন্ড তৈরি হবে, দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড। আসাদুজ্জামান খান কামালকেও বা কি করবে? শেখ হাসিনাকে রাখলো, কামালকে। অতএব এটা একটা খুশির খবর, শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে। ঐতিহাসিক রায়, নতুন বাংলাদেশ, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ সারা পৃথিবীর চোখের সামনে হাসিনার ঘটনা ঘটেছে, হাসিনা গণহত্যা চালিয়েছেন। তো এর যে মৃত্যুদণ্ড হবে, ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে লিগাল আলোচনা কিছু নেই। যেমন কাদের মোল্লা, কামরুজ্জামান, মাওলানা মতিউর রহমান নিজামী, এদের রায় নিয়ে আমরা লিগাল আলোচনা করতাম যে এই পয়েন্ট এইটা, 8 কিলোমিটার দূর থেকে দেখেছে, অমুক তমুক, যিনি সাক্ষী দিয়েছেন তার বয়স কত ছিল, নানান প্রশ্ন ছিল। কিন্তু শেখ হাসিনার মামলা ক্ষেত্রে এগুলো কিছুই না, আমাদের চোখের সামনে ঘটেছে। এটা তো একদম ওপেন চাক্ষুষ গণহত্যা। আমরা ভিকটিম পরিবারগুলো আছে, তাদের কবর তাজা, এখন পর্যন্ত কবরের মাটির শুকায় নাই, এরকম একটা অবস্থা। তো এই জায়গায় শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়ায়। তো এখন ভারত চাইলেও আগের মতো তাকে সুযোগ সুবিধা দিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশেরও একটা ডিপ্লোমেসি আছে।
তো এক্ষেত্রে ইউনূস সরকার এখন জোরালোভাবে শেখ হাসিনাকে দাবি করতে পারবে। রায় হয়ে গেছে, এখন দেন, আপনি এখন কি বলবেন? বাংলাদেশের আদালত, বাংলাদেশের সিস্টেমের প্রতি শ্রদ্ধা দেখাতে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বাধ্য। এতদিন ভারত এই ট্রাইব্যুনালের রেফারেন্স দিয়ে নানান স্টেটমেন্ট দিয়েছে, এখন ওই ট্রাইব্যুনালের রেফারেন্স অনুযায়ী হাসিনাকে ফেরত দেন। এবং যেখানে জাতিসংঘ এনগেজড, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে ভারতকে কঠিন চাপে রাখতে পারবে বাংলাদেশ। এখন শেখ হাসিনাকে নিয়ে ভারত এত চাপ সহ্য করবে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। না শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ করে দিবে, না বাংলাদেশের হাতে তুলে দিবে, এটা বলা যায় না। রায়ের আগে শেখ হাসিনাকে ভারতে রাখা আর রায়ের পরে শেখ হাসিনাকে ভারতে রাখা এক নয়, যেহেতু এখানে আর কোনো প্রক্রিয়া বাকি নেই এবং আপিল করতে হলে তাকে সারেন্ডার করতে হবে। এই জায়গায় ভারত একটা মাইন্ডকে চিপে পড়েছে, কঠিন পরিস্থিতিতে পড়েছে। মিনিমাম আসাদুজ্জামান খান কামাল, এখন ভারত যদি মিনিমাম বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, আন্তর্জাতিক চাপ বা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে বেকায়দায় পড়া, মাইন্ডকে চিপায় পড়া, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয়দাতা দেশ, মানবতা বিরোধী অপরাধের পৃষ্ঠপোষক দেশ, এই খেতাব থেকে যদি ভারত বাঁচতে চায়, পাকিস্তানের খোঁচা আরো অনেক ঘটনা সামনে দেখবেন আপনারা, এগুলো থেকে যদি বাঁচতে চায়, ভারতের সামনে দুইটা রাস্তা আছে। শেখ হাসিনাকে ফেরত দিতে তারা বাধ্য, কিন্তু আইনের ফাঁক করে শেখ হাসিনাকে তারা চাইলে বাঁচাতে পারে, তৃতীয় কোনো দেশের ছেলে দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারে, অথবা প্রসিডিউরাল একটা প্রক্রিয়ার মধ্যে ঝুলিয়ে রাখতে পারে। কিন্তু ইট উড বি ভেরি টাফ। সহজ হবে যে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত সহজে, আর শেখ হাসিনার যে বিষয়টা, এটা প্রক্রিয়া দিন রাখবে যে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটা বলে শেখ হাসিনাকে অন্য কোথাও বা তার বয়স শেষ হয়ে যাবে, অথবা নারী বিবেচনায় যদি আলাদা কোনো এক্সামশন দেওয়ার সুযোগ থাকে, তো এইসব যুক্তি দেখাতে পারে। কিন্তু মিনিমাম ভারত তাদের স্বার্থ রক্ষাই আসাদুজ্জামান খান কামাল কিংবা আরো অন্যান্য মামলার কিছু আসামিকে এক্সট্রাডিট করতে পারে, যদি পারফেক্টলি ডিপ্লোমেসি চালাতে পারে ইউনূস সরকার। দ্যাট ইজ নট ইম্পসিবল, সম্ভব, এটা হতে পারে। অতএব দর্শক, এটা একটা সুখবর যে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হতে পারে। আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আওয়ামী লীগের কবর রচিত হচ্ছে, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে, কান্নাকাটি করবে। বিদেশে যারা আছে তারা ভয়ে রাজনীতি অনেকে ছেড়ে দিবে।